দর্শক, আমি মাহাদি হাসান এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে। আমার ঠিক পেছনটাই মাল্টিপারপাস হল। এই হলেই মূলত ২৬তম দিনের মতো বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর নেতারা। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সংলাপটি হয়ে গেছে রাষ্ট্রীয় সংস্কার ইস্যুতে, যে সংলাপগুলো হয়েছে ২ ধাপে এই সংলাপটি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দ্বিতীয় পর্যায়ে আজকে ২৬তম দিনের বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকটি মূলত বেলা 11:30টায় শুরু হওয়ার কথা, যেটি কিছুক্ষণের মধ্যে হয়তোবা শুরু হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে জাতীয় ঐকমত্য কমিশনের বেশ কিছু সদস্য ইতিমধ্যে এসে পৌঁছেছেন, রাজনৈতিক দলের বিভিন্ন নেতারাও এসে পৌঁছেছেন এবং হয়তোবা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো আজকে এই বৈঠকের মূল যে আলোচ্য সূচি, আমি যদি সে বিষয়টি একটু জানিয়ে রাখি। আপনারা জানেন যে গত মে, জুন, জুলাই এই ৩ মাস টানা বৈঠক করে রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ সংস্কার আছে সেই সংস্কার ইস্যুতে মূলত রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের নানাভাবে বৈঠক হয় এবং সেই বৈঠকের মাধ্যমে সেই ইস্যুগুলোর সমাধানের চেষ্টা করা হয় বা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হয়। এরপরে যে বিষয়গুলোতে মূলত একমত হয়েছে, এই বলা যায় যে ৬টি কমিশনের ১৬৬টি সুপারিশ ছিল। সেই সুপারিশের মধ্যে ৮৪টি বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করে, যদিও এখানে বিভিন্ন ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট রয়েছে। তো এই ৮৪টি বিষয়ই মূলত এখন এটির বাস্তবায়ন কিভাবে হবে সেই বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে এবং সেই উপায়টি খুঁজে বের করার চেষ্টা করছে। তো এই বাস্তবায়নের জন্য বেশ কিছু প্রক্রিয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ বাস্তবায়নের প্রক্রিয়াগুলো কেমন হতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রস্তাব এসেছে যে এটি অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন হতে পারে, নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন হতে পারে, গণভোট হতে পারে, বিশেষ সাংবিধানিক আদেশের কথা বলা হয়েছে। এর পাশাপাশি গণপরিষদ গঠন করার কথাও বলা হয়েছে। তো এরকম নানা প্রস্তাবই এসেছে। তবে সবচেয়ে বেশি যে এখন বিতর্ক বা জটিলতাটি তৈরি হয়েছে যে এই বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে বিশেষ করে যেগুলো সাংবিধানিক ইস্যু রয়েছে, অর্থাৎ ৪৩টি ইস্যু রয়েছে যেগুলো মূলত সংবিধানের সাথে সংশ্লিষ্ট। এর মধ্যে প্রায় ২০টির মতো আছে যেগুলো সংবিধান সংশোধনের মতো জায়গায় যেতে হবে। তো সেই ক্ষেত্রে এই ইস্যুগুলো যদি আইনি কাঠামো দিতে হয় তো সেটির বাস্তবায়ন প্রক্রিয়া কেমন হবে সেই জায়গাটাতে একটি জটিলতা তৈরি হয়েছে। বিএনপি সহ সমমনা কিছু দল বলেছে যে তারা এই ইস্যুগুলোতে, মানে সাংবিধানিক ইস্যুগুলোতে তারা পরবর্তী পার্লামেন্টের কাছে যেতে চান এবং পরবর্তী পার্লামেন্টে এটি ঠিক করতে পারে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বেশ কিছু দল তারা বলছে যে এটি পরবর্তী পার্লামেন্টের কাছে না যে বর্তমান সরকারই যেন এটির আইনি কাঠামো দেখ, এবং সেক্ষেত্রে তারা প্রস্তাব করেছে যে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে যাতে এই সাংবিধানিক ইস্যুগুলোর বাস্তবায়ন করা হয়। তবে এ নিয়ে একটা মতবিরোধ চলছে। সেই জায়গা থেকে আসলে এটার ফলাফলটি আসলে কেমন হবে, অর্থাৎ এটির বাস্তবায়ন প্রক্রিয়াটি কেমন হবে, এটা নিয়ে একটি জটিলতাই তৈরি হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে জামায়াত ইসলামীর পক্ষ থেকে যে সাংবিধানিক আদেশের মাধ্যমে এই আইনি কাঠামো দেওয়ার কথা বলা হচ্ছে সাংবিধানিক ইস্যুগুলো, সেটি বাস্তবায়নের প্রয়োজনে তারা আন্দোলনের ঘোষণাও দিয়েছে। আপনারা জানেন যে সেটির কর্মসূচিও গতকালকে অর্থাৎ মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় এই বৈঠকটি চলছে। সেই বৈঠকটিতে আসলে কি ধরনের আলোচনা হয় এবং এটা থেকে আসলে এই আইনি কাঠামোর রূপটি আসলে কেমন হবে সেই বিষয়টি আসলে এখন জানা বোঝার বিষয়। যেটি বলছিলাম যে বিএনপির পক্ষ থেকে তারা অবশ্য আরেকটি প্রস্তাব দিয়েছে। তারা বলেছে যে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে। সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে তারা যদি কোনো সাংবিধানিকভাবে আইনি কাঠামোর বিষয়ে সুস্পষ্ট ধারণা দিতে পারে সেক্ষেত্রেও সে পথটিও অনুসরণ করা যেতে পারে। তো সবকিছু মিলে আসলে এমন একটি পরিস্থিতিতেই আসলে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আপনারা জানেন যে গত ৩১ জুলাই জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বলা যায় যে শেষ বৈঠকটি হয় বাস্তবায়ন প্রক্রিয়ার আগে। এরপরে 15 আগস্ট তাদের মেয়াদ শেষ হয়। এরপরে 1 মাস বাড়ানো হয়।
15 সেপ্টেম্বর পর্যন্ত, এবং এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এর মধ্যে বেশ কিছু আলোচনা হয়, কিন্তু এরপরে আবারও 1 মাস বর্ধিত করা হয়েছে, অর্থাৎ আগামী অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত এই সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে এবং সে অনুযায়ী তাদের কার্যক্রম চলবে এবং এর মধ্যে আসলে এই বাস্তবায়ন প্রক্রিয়াটিকে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা অপেক্ষায় আছি যে রাজনৈতিক দলগুলো কিছুক্ষণের মধ্যে হয়তো বা বসে যাবে। তাও তার আগে আমরা কিছু রাজনৈতিক দলের নেতাদের সাথে একটু যুক্ত হতে চাই এবং তাদের কাছ থেকে আসলে শুনতে চাই যে জটিলতাটি তৈরি হলো সেই জায়গা থেকে আসলে উত্তরণের পথ কি ভাবছেন তারা। আমরা এই মুহূর্তে যুক্ত করে নিচ্ছি বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানাকে, এবং তার কাছ থেকে জানতে চাই যে এই যে জটিলতা, সেই জটিলতাটির আসলে সমাধান কি হতে পারে। মাসুদ রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের পক্ষ থেকে, এবং আপনি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আজকের যে বৈঠকে বসতে যাচ্ছেন, সেই বৈঠকের মূল এজেন্ডায় আসলে বাস্তবায়ন প্রক্রিয়াটি কেমন হবে, অর্থাৎ যে সংস্কার ইস্যুগুলো আছে সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়াটি কেমন হবে। তো এই প্রক্রিয়াটিতে দেখা গেল যে দুই ধরনের মতামত এসেছে। কেউ বলছে যে সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা হোক, আমি স্পেশালি বলছি যে সাংবিধানিক ইস্যুগুলোর ক্ষেত্রে। তো কেউ বলছে যে পরবর্তী পার্লামেন্টে যাওয়ার ক্ষেত্রে। তো আপনাদের দলের অবস্থানটি পরিষ্কার করবেন, আর এটি আসলে আপনারা এই সরকারের সময় আসলে বাস্তবায়ন চান কিনা এই সাংবিধানিক ইস্যুগুলোর। ধন্যবাদ স্টার নিউজকে। জুলাই জাতীয় সনদ, স্বাভাবিকভাবেই এটা নিয়ে অনেক প্রত্যাশা, কারণ বাংলাদেশে যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে সেই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এবং সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের সাথে আমরা যেমন একদিকে গণহত্যার বিচার চেয়েছি, তার সাথে সাথে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার, এই বিষয়টা বাংলাদেশের জনগণের একটা ভীষণভাবে চাওয়া। কারণ গত 15 বছর যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়েছে সেভাবে আমাদের রাষ্ট্র পরিচালনা হোক, আমাদের দেশ পরিচালিত হোক, এটা আমরা কেউ চাই না। আমরা প্রত্যেকেই চাই যে সমাজের একটা, রাষ্ট্রের একটা গণতান্ত্রিক সংস্কার হোক, মানুষ তার অধিকার ফিরে পাক। এবং 15 বছরের যে দুঃশাসন বাংলাদেশের মানুষ দেখেছে, আমি বলবো গত 54 বছরে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, সেই একই ধরনের শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত হবে, এটা আমাদের দেশের জনগণ চায় না, একটা পরিবর্তন চায়। তো এই আকাঙ্ক্ষা নিয়ে আমরাও কিন্তু এখানে, আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো মিলে দীর্ঘদিন ধরে আমরা আলোচনা করছি, এবং এটা বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র না, আমরা যদি বিভিন্ন দেশের দৃষ্টান্তও দেখি, এটা একটা ঐতিহাসিক ঘটনা যে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছি, তর্ক বিতর্ক করছি, দ্বিমত করছি, একমত হওয়ার চেষ্টা করছি। এই জায়গাগুলো আছে, এবং স্বাভাবিকভাবে যেহেতু এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের এক এক ধরনের মতামত আছে, সেই মতামতগুলো নিয়ে মিথস্ক্রিয়া হচ্ছে। আমি বলবো এটা একটা মিথস্ক্রিয়ার পর্যায়ে এটা আছে, এটা এখনো একটা সাংঘর্ষিক পর্যায়ে যায়নি। এবং আমরা একটা জুলাই চার্টার সর্বশেষ এখানে দেওয়া হয়েছে, সেখানে অঙ্গীকারনামা নিয়ে আমাদের বিভিন্ন দলের অনেক ধরনের বক্তব্য আছে, আমাদের দলেরও আছে, সেগুলো আমরা বলেছি। তো এখন যে বিষয়টা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। ইতিমধ্যে আমরা যদিও জানি যে এই বাস্তবায়ন প্রক্রিয়াটা কি হবে, সেটা কিন্তু জুলাই সনদের অংশ হবে না, এটা সরকারকে আলাদা করে সুপারিশ করবে কমিশন, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে। ফলে কমিশনের দিক থেকে একটাই মতামত যাবে, বিষয়টা কিন্তু এরকম নাও হতে পারে। যদি রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে একটা ব্যাপারে একমত হয় তাহলে সেটা যাবে, যদি একটার ব্যাপারে একমত না হয়, অপশন থাকে, তাহলে সেই অপশনগুলোই কিন্তু কমিশন এখানে সুপারিশ করবে সরকারকে, যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই মতামত এসেছে। তো আপনারা ইতিমধ্যে জানেন যে এখানে নানান ধরনের মতামত আছে। দুইটা ব্যাপারে আমরা কিন্তু একমত হয়েছি প্রত্যেকেই, যে বাস্তবায়নযোগ্য, আশু বাস্তবায়নযোগ্য যে সংস্কারগুলো আছে এখনই সেগুলো সংস্কার করা, এগুলো অধ্যাদেশের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে সেগুলো কার্যকর করার ব্যাপারে, এই দুইটা ব্যাপারে আমরা পলিটিক্যাল দলগুলো একমত হয়েছে। কিন্তু যেগুলো আমরা বলছি যে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের বিষয় আছে, বিশেষ করে 19টা বিষয় যেটা নিয়ে আমাদের এখানেও 2 মাস ব্যাপী আলোচনা হয়েছে, সেটা বাস্তবায়ন কিভাবে হবে। তো এটা নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা আছে, আপনারা দেখেছেন যে বিশেষজ্ঞ পর্যায়ে কিন্তু আলোচনা করেছে এবং নানান মতামত এসেছে। তো আমি যদি ধরি অধ্যাদেশ, নির্বাহী আদেশ, এই দুইটা ব্যাপারে একমত হলে আমাদের যে ব্যাপারগুলো এখন অপশন হিসেবে আছে, গণভোট, গণ অধিকার, গণপরিষদ নির্বাচন, সংবিধান সংস্কার নির্বাচন এবং জাতীয় সংসদ, পরবর্তী জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে এগুলো বাস্তবায়ন করা। এটা আমরা প্রত্যেকেই জানি যে
মানে যে সংবিধান সংক্রান্ত যে পরিবর্তনগুলো আছে অবশ্যই সেটা মানে বৈধতা পেতে হবে একটা জাতীয় সংসদেই। সংসদ ছাড়া এটার অন্য কোনো ফোরাম এখনো পর্যন্ত আমাদের জানা নাই। সংসদই হচ্ছে সেই ফোরাম। কিন্তু এটার আইনি ভিত্তি কি হবে, সুরক্ষা কি হবে, এই বিষয়গুলো নিয়ে নানানভাবে আলাপ আলোচনা আছে। কারণ এটা আমরা ঐতিহাসিকভাবে দেখি যে 90-এর যে 3 জোটের রূপরেখা, এই রূপরেখায় তো প্রত্যেক দলই অঙ্গীকার করেছিল, কিন্তু যেহেতু ওই অঙ্গীকারগুলোর অনেকগুলো কয়েকটা সেগুলো বাস্তবায়ন হয়েছিল, যেমন আমরা তো এই যে প্রধানমন্ত্রী শাসিত যে শাসন ব্যবস্থা সেটা তো ফিরে আসলাম ওই জায়গা থেকে, কিন্তু ওভারঅল যে অঙ্গীকারগুলো ছিল সেগুলো বাস্তবায়ন হয়নি। ফলে স্বাভাবিকভাবে এইগুলোর সুরক্ষা কি হবে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা সেগুলো ছিল। তো প্রথম দিকে আপনারা দেখেছেন যে গণভোট নিয়ে যখন আলোচনা হয় তখন আমরা কিন্তু জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আমরা এটা মনে করি যে জনগণের ম্যান্ডেট খুব গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর মতামতই সমস্ত জনগণের মতামতের প্রতিফলন, এভাবে ধরে নেওয়াটা কিন্তু আবার আমরা মনে করি ঠিক না। তাহলে জনগণের ম্যান্ডেট এবং জনগণের মতামত সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের বিষয়টা যখন আলোচনায় এসেছিল, আমরা গণভোটের ব্যাপারে বলেছিলাম যে আমাদের আপত্তি নাই, কিন্তু গণভোটের বিষয়টা সংবিধানে নাই এখনকার, এবং এই যে জুলাই ঘোষণা কিছুদিন আগে দিল সেই জুলাই ঘোষণাতেও কিন্তু এটা নাই। ফলে সেই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করবে সেটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বা আমরা সেই বিষয়টা বলেছিলাম। তো এখন যে বিষয়টা আলোচনা হচ্ছে বিশেষ করে বিশেষ সাংবিধানিক আদেশ, আপনারা দেখবেন যে বিশেষ সাংবিধানিক আদেশ, প্রথম কথা হচ্ছে যে এটা নিয়ে অনেক ধরনের মানে জটিলতা সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আছে আর কি। এবং মানে স্বাভাবিকভাবেই এটাও বাংলাদেশের যে এখনকার বিদ্যমান সংবিধান সেই সংবিধানে নাই। তাহলে এই বিশেষ সাংবিধানিক ঘোষণা দেওয়ার সাথে যুক্তটার সাথে কিন্তু বর্তমান সংবিধানকে আমরা কিভাবে দেখছি সেই বিষয়টা রিলেটেড। আমরা অনেকেই মনে করছি যে বর্তমান সংবিধান কার্যকর নয়, আবার অনেকে আমরা মনে করছি যে বর্তমান সংবিধান কার্যকর আছে, কিন্তু আমরা আবার রাষ্ট্রের অনেক ধরনের সংস্কার পরিবর্তন সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছি আর কি। তো আমরা দুইটা দিকই মনে করি, একটা হচ্ছে বিশেষ সাংবিধানিক ঘোষণা, সেটাও কিন্তু একটা এক ধরনের প্রোক্লেমেশনই, এবং এটা কিন্তু এক ধরনের সাংবিধানিক ঘোষণা। এটার মধ্য দিয়ে মানে পরবর্তী সরকার যে ক্ষমতায় আসবে সে এই যে পরিবর্তন সংস্কারগুলো সেটাকে বৈধতা দিতেও পারে, নাও দিতে পারে, এটা কিন্তু বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, চাইলে কিন্তু সে মানে আপনি এটা কার্যকর করলো না, আমি দেখলাম পরবর্তী সংসদ, সেটাকে তো কিন্তু আপনি এটাকে বলতে পারবেন না যে আপনি কেন কার্যকর করতে পারলেন না। হ্যাঁ, একটা অঙ্গীকার জনগণের কাছে আমরা নিয়ে যেতে পারবো যে তারা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারা বাস্তবায়ন করেনি, বা মানে আমরাও সেটা চেয়েছিলাম সেটা বাস্তবায়ন হয়নি। তাহলে ধরেন আমরা আসলে এখনো খুব কংক্রিট না, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। এটা আমাদের এ ব্যাপারে আমাদের কারোরই দ্বিমত নাই যে আমরা নির্বাচিত সংসদ এগুলাকে বৈধতা দিবে। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের কারোরই আপত্তি নাই, বা আমাদেরও আপত্তি নাই। কিন্তু মানে সেই আইনি ভিত্তিটা কিভাবে এখানে দাঁড় করানো যায়, অবশ্যই আমরা মনে করি যে একটা সুরক্ষা লাগবে, বা এই বিষয়গুলো কিভাবে কার্যকর করবে সেগুলোর একটা সুরক্ষা লাগবে, সেটা খুব জরুরি ব্যাপার। একটা হচ্ছে যে আমরা প্রত্যেক রাজনৈতিক দল অঙ্গীকার করব, আমরা জুলাই সনদে স্বাক্ষর করব, এবং আমরা যখন নির্বাচন হবে আমরা প্রত্যেকে আমাদের নির্বাচনী ম্যান্ডেটে এই বিষয়গুলো রাখবো, জনগণের কাছে আমরা বলবো যে আমরা এগুলো বাস্তবায়ন করতে চাই। এর পাশাপাশি আরও কোন বিষয়গুলো হলে এটা বাস্তবায়নযোগ্য হয় সেই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার। কিন্তু আমরা খুবই মনে করি যে মানে বিশেষ সাংবিধানিক আদেশ এখনো যতটুকু আমাদের আলোচনা, আমরা বিশেষজ্ঞ পর্যায়ে আলাপ আলোচনা করেছি, বা এখানেও আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যতটুকু আলোচনা হচ্ছে, এগুলো নিয়ে অনেক গুরুতর প্রশ্ন আছে, যেটার মধ্য দিয়ে আসলে এটা কার্যকর করাটা খুব কঠিন হবে বলে মনে হয়। জটিলতাও হ্যাঁ, পদ্ধতিগত ভুল অনেক কিছু আছে, ফলে এর বৈধতাকে চ্যালেঞ্জ করার কিন্তু একটা সুযোগ আছে। ফলে ধরুন বৈধতাকে চ্যালেঞ্জ করা যাতে না করতে পারে কেউ, এবং এটা যাতে অবশ্যই মানে আমরা এত দিনের মানে আলাপ আলোচনার মধ্য দিয়ে এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করছি, এবং আমাদের অনেক আরও বাস্তবায়নের কিন্তু দাবি আছে। এখানেও কিন্তু অনেক বিষয় আছে যেগুলোকে আমরা মানে অন্যান্য সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়েও আমরা আলাপ আলোচনা করেছি। এখানেও আমরা বলেছি, যেমন শ্রমিকদের প্রশ্নে আমরা বলেছি যে জাতীয় ন্যূনতম মজুরি সেটা নিশ্চিত করতে হবে, হ্যাঁ, বা শ্রম সংস্কার কমিশনের অনেক প্রস্তাবনা সেগুলো বাস্তবায়ন করতে হবে, বা এখানে মৌলিক অধিকার প্রশ্নে মানে শর্তহীন করা হয়নি, আমরা শর্তহীন করার কথা বলেছি, যে এটা যেহেতু মানে ন্যাচারাল ল হচ্ছে হায়ার ল সবসময়, এবং হায়ার লকে কখনো ডোমেস্টিক ল দ্বারা খর্ব করা যায় না, এটা কিন্তু মানে এটা কখনোই করা যায় না। ফলে শর্তহীন করতে হবে, এই আলাপ আলোচনাগুলো আমাদের আছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন মানে এই যে বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে আমি মনে করি যে যেটা মানে কমিশন এখানে বলতে চাচ্ছে যে অপশনাল প্রস্তাব দিবে, আমি মনে করি এটা ঠিক হবে না।
একটা প্রস্তাবই যাওয়া দরকার এবং এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রয়োজনে আরও আলাপ আলোচনা তর্ক বিতর্ক। তো সেই ক্ষেত্রে জি মাসুদুল্লাহ, সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে 106 অনুচ্ছেদের ক্ষেত্রে বলা হয়েছে যে বিচারপতির পরামর্শ নেওয়া যেতে পারে, রাষ্ট্রপতির মাধ্যমে বিচারপতির কাছে এই বিষয়ে পরামর্শ নেওয়া যেতে পারে। তো এই বিষয়টিতে আপনাদের মতামত কি? মানে আমরা এই ব্যাপারে কোনো এখনো স্পেসিফিক করতে পারি নাই আর কি। হ্যাঁ, এটা আমি বলতে পারি, কারণ 106-এর রেফারেন্সের মাধ্যমে এতগুলা মানে 84টা মানে এটার কোনো রেফারেন্স নেওয়ার কতটুকু ভিত্তি থাকবে সেটা তো আমরা জানি না। সেটা আইপিএল ডিভিশনে গেলে হয়তো বা বিচারপতি, প্রধান বিচারপতি এটার একটা ব্যাখ্যা দিলে হ্যাঁ সেটা একটা বাস্তবতা দাঁড়াবে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে এখনো কিন্তু কনফিউশন আছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু কোনো একটা অপশনে কিন্তু আমাদের খুব বেশি আপত্তি নাই, যদি এখানে মানে বৈধতা চ্যালেঞ্জ করার মতো কোনো একটা মানে কোশ্চিন না উঠে। এই বিষয়গুলো নিয়ে ধরেন মেরিটস ডিমেরিটস দুটো আছে, এগুলো নিয়ে আরও আলাপ আলোচনা তর্ক বিতর্ক করে যেটা আসলে আমি বলতে চাচ্ছি জুলাই সনদকে কিছুটা সুরক্ষা দিতে পারে সেই ধরনের বিষয়কেই আমাদের বাছাই করা দরকার এবং একটা প্রস্তাবনায় সরকারের কাছে সুপারিশ আকারে যেতে পারে, একটা প্রস্তাবনায় যাওয়া উচিত বলে আমি মনে করি আর কি। হ্যাঁ, ফলে আরও আলাপ আলোচনা হোক, এটার জন্য আমরা আরও তো সময় বাড়িয়েছে, তো এই সময় বাড়ানোর সময়টাতে আরও আলাপ আলোচনা হওয়া দরকার। আইনি ভিত্তি অবশ্যই একটা দিতে হবে, এটা আমরা মনে করি আর কি। জি মাসুদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানার সঙ্গে এবং তিনিও যেটা বলছিলেন যে বিশেষ সাংবিধানিক আদেশের যে বিষয়টি সেটি নিয়ে পরবর্তীতে একটি জটিলতা হতে পারে। তো সেই ক্ষেত্রে বরাবরই আসলে প্রত্যেকটি রাজনৈতিক দলেই বলার চেষ্টা করছেন যে জাতীয় ঐকমত্যটি জরুরি, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মতৈক্য হয় তবে সেই যে জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলো কেটে যাবে। যেমনটা বলছিলাম যে দর্শক, 11:30টায় আজকের এই বৈঠকটি শুরু হওয়ার কথা। তো ইতিমধ্যেই 11:30টা পার হয়ে গেছে। আমরা দেখেছি যে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যেই এই ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে ঢুকেছেন এবং হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হবে। আমরা দেখেছি যে জামায়াতের প্রতিনিধি দল এসেছেন, বিএনপির প্রতিনিধি দল এসেছেন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনের অনেক নেতাই এসেছেন। আরও কিছু রাজনৈতিক দলের অনুপস্থিতি রয়েছে, তারাও এর মধ্যে হয়তোবা চলে আসবেন। আসলে অল্প কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হবে। দর্শক, এই যে এই বৈঠকটি ঘিরে আসলে সারা দেশের মানুষের একটি বিশেষ আগ্রহ রয়েছে, কারণ আসলে যে গণ অভ্যুত্থানটি হয়েছে সেই গণ অভ্যুত্থানে মূলত পূর্বের যে সংস্কারের জায়গাটি প্রাধান্য দিয়ে বারবারই বলা হয়েছিল যে রাষ্ট্রীয় সংস্কার দরকার, সেই জায়গাটি হচ্ছিল না। তো এমন একটা প্রেক্ষাপটেই মূলত এই গণ অভ্যুত্থান এবং সেই গণ অভ্যুত্থান পরবর্তী সাধারণ মানুষের মধ্যে যে প্রত্যাশা, অর্থাৎ বড় পরিসরে একটি সংস্কার এবং সেই সংস্কারের জায়গা থেকে মূলত নতুনভাবে বাংলাদেশকে দেখা, সেই দেখার জায়গাটি আসলে এখন সবচেয়ে প্রণিধানযোগ্য। সেক্ষেত্রে আসলে সবাই আসলে এই সংলাপের দিকে তাকিয়ে আছে এবং রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনের দিকে তাকিয়ে আছে, তারা আসলে কী ধরনের সিদ্ধান্ত নেন। আমি এই মুহূর্তে যুক্ত করে নিচ্ছি দর্শক এবি পার্টির, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাকে স্বাগত জানাচ্ছি স্থানীয় যে পাশাপাশি আমরা কিছুক্ষণের মধ্যেই যদিও বৈঠকটি শুরু হচ্ছে, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই সাংবিধানিক 19টি বিষয় রয়েছে, সেই বিষয়টির আসলে আইনি কাঠামো কি দেওয়া হবে সেটি নিয়েই তো মূলত আজকের বৈঠকটি। তো এই বাস্তবায়ন প্রক্রিয়াটাতে আপনাদের দলের পক্ষ থেকে কি ধরনের মতামত দিয়েছেন, পাশাপাশি আসলে এই সমাধানের জন্য আসলে কি ধরনের প্রস্তাবনা রয়েছে বলে মনে করছেন আপনাদের দিক থেকে? ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু আমাদের একটা পজিশন স্পষ্ট করে বলেছি যে আমরা জুলাই সনদটাকে এখনই বাস্তবায়ন দেখতে চাই, অর্থাৎ আগামী ইলেকশনটা জুলাই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে হতে হবে। আর বিএনপি সহ বেশ কিছু দল তারা বলছে যে না, এটা পার্লামেন্টে এটা সেটেল করতে হবে। তো এই জায়গাটা একটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় আছে বলেই আমরা বারবার বলছি আসেন আমরা একটা সমাধানে পৌঁছাই। কারণ কথা হচ্ছে পার্লামেন্টে যদি এটা বাস্তবায়ন করবে তাহলে এখন করতে অসুবিধাটা কোথায়, এবং এখন যেটা আমরা করব সেটা আবার পার্লামেন্ট অ্যাকসেপ্ট করে নিলেই তো হচ্ছে।
এখন আপনি হয়তো উল্টোটা বলতে পারেন যে এখনই যেহেতু আমরা একমত আছি, পার্লামেন্ট করলে অসুবিধা কোথায়? পার্লামেন্ট করলে একটা অসুবিধার জায়গাটা যেটা থাকছে, এখন যে দলগুলো আছে সবাই যদি পার্লামেন্ট না থাকে, সবাই যদি পার্লামেন্টে না যায়, বা এমন যদি হয় যে পার্লামেন্ট ইলেকশনটাই প্রশ্নবিদ্ধ হয়, আমরা যেটা দেখতে পাচ্ছি যা নানা রকমের টানাপোড়েন আছে, তো সব কারণেই আমরা যেটা মনে করছি, যেহেতু আমরা একমত হয়ে গেছি, তাহলে এটাকে একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে নিয়ে এটা এখনই বাস্তবায়ন করলে আমি কোনো সমস্যা দেখি না। এটা জাস্ট সিম্পল একটা ইগো, এবং এই ইগোর পেছনে একটা সন্দেহ সংশয় কাজ করে যে এখন। কিন্তু বন্ধু, আপনি বলছেন যে আমরা সবাই একমত হয়েছে, কিন্তু সেই একমত হওয়ার জায়গাটিতে কিন্তু নোট অফ ডিসেন্ট সহ, তো সেই ক্ষেত্রে ডিসেন্ট থাকাটা কিন্তু দুঃখজনক। আমরা কিন্তু বারবার বলেছি যে নোট অফ ডিসেন্ট থাকাটা দুঃখজনক এই কারণে, কারণ দেখেন নোট অফ ডিসেন্ট কারা দিয়েছে? প্রধানত আমরা দেখছি বিএনপি দিয়েছে। বিএনপি তো 31 দফার মধ্যে এই কথাগুলো সব আছে। তাহলে যখনই 31 দফার এই জিনিসগুলো বাস্তবায়নের জায়গায় আমরা যাচ্ছি, তখন কেন নোট অফ ডিসেন্টের প্রশ্ন আসবে? আচ্ছা ঠিক আছে, নোট অফ ডিসেন্ট ওনারা দিয়েছেন, কিন্তু দেশবাসীর কথা স্বার্থ চিন্তা করে ওনারা যদি সেটাকে একটু মেনে নেন তাহলে তো হয়। তারপরে আমরা কিন্তু এটা আপত্তি নাই যে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, নিশ্চয়ই বিএনপি একটা অভিজ্ঞ দল, দীর্ঘ সময় তারা ক্ষমতায় ছিলেন, তাদের নোট অফ ডিসেন্ট দেওয়ার পেছনে হয়তো কিছু যৌক্তিক কারণও থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে এই নোট অফ ডিসেন্ট সহ আমরা যদি এটাকে অ্যাকসেপ্ট করি, তাহলে সেটা নেক্সট পার্লামেন্টে তারা সিদ্ধান্ত নেক, নোট অফ ডিসেন্টটাকে কি তারা প্রধান হিসেবে নেবে, নাকি সেটাকে তারা কিছুটা ছাড় দিবে। তো সেক্ষেত্রে তো একটা চ্যালেঞ্জের জায়গা তো রয়েই যাচ্ছে না, ধরেন নোট অফ ডিসেন্ট তো দেওয়া হয়েছে অল্প কিছু বিষয়ে, বাকিগুলো তো বাকিগুলো তো আমরা পেয়ে যাচ্ছি একটা সুবিধা। তো এই প্রসঙ্গ জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, আমরা চেষ্টা করছি, এবি পার্টি যেহেতু আমাদের ডান বাম ইসলামিক, তারপর সেকুলার, তারপরে ন্যাশনালিস্ট, সব পার্টিগুলোর সাথে আমাদের সম্পর্ক ভালো। আমরা চেষ্টা করছি একটা সমঝোতায় পৌঁছে যে এটাকে আমরা একটা সাংবিধানিক কাঠামোও দিলাম, আর ইলেকশনটাও যাতে সুন্দরভাবে হয়, এই দুটোকে একটা জায়গায় নেওয়া যায় কিনা। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই আমি মনে করি। এই সাংবিধানিক কাঠামো দেওয়ার ক্ষেত্রে বিশেষ সাংবিধানিক আদেশের কথা যেটা বলা হচ্ছে, তো বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে তাদের বড় ধরনের আপত্তির জায়গা আছে, এবং এটি তারা মনে করছে যে পরবর্তীতে এটা নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে। তো সেই জায়গাটিতে কি বলবেন? দেখেন, জটিলতা পরবর্তীতে হতেই পারে। আমাদের তো মানে পরবর্তীতে আমরা যদি প্রশ্ন তুলি, এই সরকারকেও সবাই প্রশ্ন তুলতে পারবে। তো এই সরকারকে যদি প্রশ্ন তোলে, এই সরকারের কার্যক্রম সবই তো প্রশ্নের মধ্যে পড়বে। পরবর্তীতে অনেক কিছুই হতে পারে, সেটা নির্ভর করবে জনগণের উইলের উপরে। আমরা যে এখন যেই অভ্যুত্থান করেছি, এটা তো একটা জনগণের উইলের উপর নির্ভর করে এই অভ্যুত্থান দাঁড়িয়ে আছে। সুতরাং আমি যেটা মনে করি, এটা নিছক বৈধতা অবৈধতা বা সাংবিধানিক প্রশ্নে না তুলে, আমরা যদি একমত হয়ে গেছে, একমত যদি না হতাম তাহলে একটা কথা ছিল। আমি ধরেই নিলাম নোট অফ ডিসেন্টগুলো খুবই যৌক্তিক ধরলাম, তারপরেও তো আমরা একমত হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট। আমরা এই যে 84টা বিষয়ের মধ্যে কিছু নোট অফ ডিসেন্ট ছাড়া বাকিগুলো তো একমত হয়েছি। সুতরাং এটা যদি আমাদের এই ঐক্যমত্যটা থাকে, তাহলে পরবর্তীতে যদি কোনো প্রশ্ন ওঠে আমরা সবাই মিলে সেটা ফেস করব। আমাদের যে সংবিধানটা তৈরি হয়েছে, এটা নিয়েও তো প্রশ্ন আছে, এটার বৈধতা অবৈধতা নিয়ে তো 72 সালে প্রশ্ন উঠেছিল। আমাদের আজকে যে আমরা বলছি ত্রয়োদশ নির্বাচন, ত্রয়োদশ কেন বলছি? মাঝখানে তো একাদশ, দ্বাদশ, দশম নির্বাচন প্রশ্নবিদ্ধ, কিন্তু প্রশ্নবিদ্ধতা সত্ত্বেও তো এই ধারাবাহিকতাটাকে আমরা এখনো মানে বাতিল করে দিচ্ছে না, বা ভবিষ্যতে তো বাতিল করতেও পারি। সেভাবে আমরা এখন যেটা করছি, এটা ভবিষ্যতে বাতিল হতে পারে, বিষয়টা এমন না। পার্লামেন্টে যদি সর্বসম্মতভাবে পাশও হয়, সেটাও তো ভবিষ্যতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। জনাব মঞ্জু, কোনো কারণে যদি রাজনৈতিক দলগুলো আসলে এই সাংবিধানিক ইস্যুতে সমঝোতায় পৌঁছতে না পারে, সেক্ষেত্রে অপশন আর কি আছে বলে মনে হয়? অপশন তো বিপদ। সমঝোতায় না পৌঁছতে আমরা তো আওয়ামী লীগকেও বলেছিলাম যে আপনারা যেই পথে গেছেন সেই পথ থেকে ফিরে আসেন, সমঝোতায় আসেন, একটা সুন্দর ইলেকশন দেন। তো ইলেকশন দেয় নাই, কি হয়েছে? ইলেকশন না দিয়ে তাদের কাছে মানে অত্যন্ত অপমানজনকভাবে তাদেরকে ক্ষমতা ছাড়তে হয়েছে, তাই না? সুতরাং রাজনৈতিক দলগুলো যদি সমঝোতায় না বসে, সবারই বিপদ হবে, আমাদের সবারই বিপদ হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা প্রস্তাবনা এসেছে গণভোটের কথা, যদিও সংবিধানে গণভোটের বিষয়ে কোনো কিছু বলা নেই। তো সেই গণভোটের জায়গাটা আসলে কিভাবে বাস্তবায়ন হতে পারে? দেখেন, অতীতে বহুবার আমরা গণ অভ্যুত্থানের পরে সংবিধানকে পাশ কাটিয়ে আমরা কিন্তু সমাধান বের করেছি। জিয়াউর রহমানের পিরিয়ডটা কি হয়েছে, এরশাদের পিরিয়ডটা কি হয়েছে? সংবিধান সাসপেন্ডেড ছিল। আমি এই কথাটা বুঝাতে পারছি না আমাদের বিজ্ঞ রাজনীতিবিদদেরকে, যে সেনা অভ্যুত্থান হলে কি হয়, সংবিধান সাসপেন্ডেড হয়। তো গণ অভ্যুত্থান আর সেনা অভ্যুত্থানের মধ্যে পার্থক্যটা কি? দুটাই তো আউট অফ দি কনস্টিটিউশন। তাহলে আর গণ অভ্যুত্থান বরং অনেক বেশি
এটা সংবিধানকেও ধারণ করে, ব্যাপকভাবে ধারণ করে। জনগণের ইচ্ছাকে সার্বভৌম আমাদের সংবিধানে বলা আছে। সুতরাং গণ অভ্যুত্থানে যেটা হয়, নাগরিকদের যে প্রত্যাশাটা, দেখেন আমরা অনেক কষ্ট করে অনেক দিনের ডায়লগ পেরিয়ে আমরা কিন্তু একটা 84 দফার একটা ঐকমত্য তৈরি করেছি। সুতরাং এটাকে সাংবিধানিক এই বিতর্কের মধ্যে না এনে আমরা একটা সমাধানের জায়গায় পৌঁছালেই এটা ভবিষ্যতে আমরা ধারণ করতে পারি। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যই এখন সবচেয়ে বেশি জরুরি বলে মনে করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কথা বলছিলাম আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর সঙ্গে। সব মিলে আমরা এখানে রাজনৈতিক দলগুলোর সাথে যে কথা বললাম তাতে সবাই আসলে বলছে যে এখন যে ধরনের জটিলতাটি তৈরি হয়েছে তাতে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আসলে এটি সমাধান করতে হবে। আর ইতিমধ্যে দেখছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকটি শুরু হয়ে গেছে। তারা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বক্তব্য রাখা হচ্ছে। আমরা এখন সরাসরি ঐক্যমত্য কমিশনের সেই বক্তব্যে আমরা চলে যাচ্ছি। কর্তাবৃন্দ এখানে আছেন, তারা আপনাদেরকে সাহায্য করবেন আপনাদের বসার জায়গা খুঁজে পাবার ক্ষেত্রে। কমিশনের কর্মকর্তাবৃন্দ যারা আছেন তারা একটু দেখুন যে নেতৃবৃন্দ এই কক্ষের বাইরে কেউ অবস্থান করছেন কিনা। যারা কক্ষের বাইরে আছেন তাদেরকে ভেতরে আসবার জন্য অনুরোধ করুন। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। আপনি যদি এটাকে আপনার পিএসকে লেখাকে দিয়ে একটা অর্ডার জারি করা যায়, এটা অর্ডার জারি আপনি আমার পিএসকে যদি করতে চান তাহলে করে নিতে পারেন। হ্যালো, হ্যাঁ, আজ রিয়াজ স্যার এখনই কথা বলবে। 12টায় বৈঠক শুরু হবে, রাজনৈতিক নেতারা চলে আসছে। তো সে যদি কথা বলে তাহলে তার বক্তব্যটা। হ্যালো, হ্যাঁ, আলী রিয়াজ স্যার কথা বলবে, 12টায় বৈঠক শুরু হবে। হ্যাঁ, তো আলী রিয়াজের বক্তব্য নেবেন নাকি আমার লাইভ নেবেন? ধন্যবাদ। আমরা শুরু করতে যাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, হেডলাইনের পরে দুদিনের বিরতির পর সবাই এসে বসছে। আমাদের মাননীয় সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন যে দুদিনের বিরতিকে দুদিন মনে হচ্ছে না, মনে হচ্ছে অনেক দিন পরে আবার। আচ্ছা, এমন ভাই ভিজেকে বলেন। আমরা যথারীতি আমাদের সকল বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের আয়োজন শুরু করছি। আমাদের ঐতিহাসিক 52 ভাষা আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের বীর শহীদগণের প্রতি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। সর্বোপরি 2024 সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানের
ফসল হিসাবে আমরা এই রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কারের লক্ষ্যে এক দীর্ঘ ধারাবাহিক আলোচনায় এই ফোরামে বসবার প্রয়াস পেয়েছি। সেই অভ্যুত্থানের লড়াকু বীর সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, যারা আত্মদানের মধ্য দিয়ে জাতিকে মুক্ত করেছেন এবং যারা আহত হয়ে এখনো পর্যন্ত চিকিৎসাধীন, তাদের আশু সুস্থতা কামনা করি। সম্মানিত নেতৃবৃন্দ, গত রোববারের আলোচনার পর মাঝে দুদিনের জন্য বিরতি দেওয়া হয়েছে এবং ঘোষণা করা হয়েছিল যে আমরা যে বিষয়টি নিয়ে এক ধরনের পরিস্থিতির মধ্যে পড়েছি, যে জুলাই সনদ যেটি চূড়ান্ত হয়েছে সেই সনদ বাস্তবায়নের উপায় এবং এটাকে এক ধরনের আইনি কাঠামোর মধ্যে কিভাবে নিয়ে আসা যায়, সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার সুবিধার্থে গত 2 দিনের বিরতি দেওয়া হয়েছিল এবং আজ আমরা আবার আলোচনায় উপনীত হয়েছি। আমি জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সহ সভাপতি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর আলী রিয়াজকে আমি এখন একটা সূচনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব এবং তার বক্তব্যের পর আমাদের গণমাধ্যমের বন্ধুরা 5 মিনিট সময় পাবেন তাদের কাজ শেষ করবার জন্য। তারপর আমরা ফ্লোরে আলোচনায় চলে যাব। আমি এখন মাননীয় সভাপতিকে অনুরোধ করছি তার সূচনা বক্তব্য দেওয়ার জন্য। প্রফেসর ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দল এবং জোট এবং যারা মূলত ধন্যবাদ শরিক দল, এখানে ধন্যবাদ মনির হায়দার। আছেন এখানে রাজনৈতিক দল সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেটি যারা প্রস্তাব দিয়েছিল, গত 15 তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের 15 তারিখ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হবার কথা থাকলেও কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এই কমিশনের মেয়াদ 1 মাস বৃদ্ধি করা হয়েছে। যদিও কমিশনের মেয়াদ 1 মাস বৃদ্ধি করা হয়েছে, আমরা কোনো অবস্থাতেই কমিশন 1 মাস সময় নিয়ে এই আলোচনা অব্যাহত রাখতে উৎসাহী নয়। আমরা মনে করি না যে আগামী 1 মাস ধরে এই বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা খুব দ্রুত একটা ঐকমত্যের জায়গায় উপনীত হতে পারবো, সেটা আমরা আশা করি এবং আপনাদের প্রতি অনুরোধ জানাই। 1 মাস সময় বৃদ্ধি করার আরেকটি কারণ হচ্ছে যে কোনো কার্যালয় যদি প্রায় 1 বছর ধরে অব্যাহত থাকে, সেটা গুটিয়ে তুলতেও খানিকটা সময় লাগে। আমরা যেন মেয়াদের মধ্যেই সেটা গুটিয়ে তুলতে পারি, সেটাও সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হয়েছে। সেই পরিস্থিতিতেই আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। 11 সেপ্টেম্বরের পরে আপনাদের প্রতি অনুরোধ করা হয়েছিল যে আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আরো সুনির্দিষ্ট করে কিছু প্রস্তাব দিতে পারেন কিনা, যেগুলো আরো বিকল্পগুলোকে কমিয়ে আনতে সক্ষম হয় এবং সম্ভব হলে একমতের জায়গায় যেন আমরা আসতে পারি। আপনাদের পক্ষ থেকে আমরা সর্বশেষ যখন মিলিত হয়েছিলাম তখন আপনারা আপনাদের দলীয় অবস্থান এবং দলীয় অবস্থানের বাইরেও আপনাদের অবস্থানগুলো ব্যাখ্যা করেছেন বিস্তারিতভাবে। তার আগে আপনারা লিখিতভাবে দিয়েছেন, তার সারাংশ আমরা উপস্থাপন করেছি। তার পাশাপাশি আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। এমনকি যেদিন সর্বশেষ আমরা এখানে সকলে মিলিত হই এবং মাননীয় প্রধান উপদেষ্টা এখানে উপস্থিত ছিলেন, তার আগেও আমরা বিশেষজ্ঞ প্যানেলের সাথে ওই দিন সকালেও কথা বলেছি। এইরকম পরিপ্রেক্ষিতেই আমাদের বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে একটি সুস্পষ্ট মতামত সুপারিশ হিসেবে আমাদেরকে দেয়া হয়েছে। আপনাদের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য ছিল সেগুলোকে আমরা 6 ভাগে ভাগ করেছিলাম, বা 6টি বিষয় আমরা দেখেছিলাম যে 6 ভাবে বাস্তবায়নের কথা আপনারা বলেছেন। আমাদের বিশেষজ্ঞরা এবং আপনারা
বলেছিলেন যে বেশ কিছু বিষয় অধ্যাদেশ এবং নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, এবং 11ই সেপ্টেম্বর আমরা সকলে একমত হয়েছিলাম এই দুটো বিষয়ে। অর্থাৎ এখন যেটা দাঁড়িয়েছে, যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলোকে বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই পদক্ষেপ গৃহীত হয়েছিল। তারপরেও এখন একটি জাতীয় ঐকমত্য আছে যে সরকার এগুলো করতে পারেন, এবং সরকারের পক্ষ থেকে সে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং এখানে উপস্থিত অবস্থায় আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটা বলেছেন আপনাদেরকে যে তারা করছেন, তারা অব্যাহত রাখছেন। আমরাও কমিশনের পক্ষ থেকে স্বনির্বন্ধভাবে সরকারকে অনুরোধ করেছি যেন অত্যন্ত দ্রুততার সঙ্গে বাস্তবোচিত পদক্ষেপ গ্রহণ করে যে সমস্ত বিষয় অধ্যাদেশ এবং নির্বাহী আদেশে করা যায় সেগুলো যেন তারা দ্রুত করেন। সাংবিধানিক বিষয়গুলোতে, অর্থাৎ সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে গোড়াতে আমাদের যেই বিশেষজ্ঞ প্যানেল আছে তারা দুটো কথা বলেছিলেন, একটি হচ্ছে গণভোট, আরেকটি বিশেষ সাংবিধানিক আদেশের কথা। সমস্ত কিছু বিবেচনা করে প্যানেলের পক্ষ থেকে আমাদেরকে একটি পরামর্শ দেওয়া হয়েছে, যেটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। আমাদের দিক থেকে আমরা কমিশন মনে করি যে যদি আমরা সরকারকে একাধিক পরামর্শ দিতে পারি বাস্তবায়নের, সেটা তুলনামূলকভাবে সরকারের জন্য সহজতর হবে বিভিন্ন বিষয় বিবেচনা করে, এবং প্রয়োজনীয় আইনি সাংবিধানিক বিষয়গুলো খতিয়ে দেখে তারা পদক্ষেপ নিতে পারবেন। আমরা চাই যেটা খুব দ্রুত সম্পাদিত হোক, আমরা এক জায়গায় এই পরামর্শগুলো দিতে পারি। আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণের জন্য 21শে সেপ্টেম্বর থেকে দেশের বাইরে থাকবেন, নিউ ইয়র্কে থাকবেন জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখার জন্য এবং অন্যান্য কিছু বৈঠকে উপস্থিত থাকার জন্য। তিনি 2রা অক্টোবর ফিরবেন। আমরা এই প্রক্রিয়াটির পরিণতির জায়গা, অর্থাৎ আমাদের দিক থেকে যে সুপারিশ, সেটা আসলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তার সাথে আলোচনা করে দিতে চাই। তাহলে আমাদের জন্য বিকল্প হচ্ছে 21 তারিখের আগে যদি আমরা একমত হতে পারি বা বিকল্পগুলো নিশ্চিত হতে পারি, তাহলে আমাদের জন্য কমিশনের পক্ষ থেকে সেটা তাকে উপস্থাপন করা সম্ভব হবে। অন্যথায় আমাদেরকে কিছুটা সময় নিতে হবে, যেহেতু তিনি উপস্থিত থাকবেন না। কারণ তিনি এই কমিশনের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাহী, তো তার কাছে আমাদের পরামর্শ দেওয়া দরকার। তো সেই জন্য আমরা আশা করছি যদি আমরা 21 তারিখের মধ্যে এক জায়গায় আসতে পারি, অন্যথায় আমাদের একটু সময় নিয়ে 2রা অক্টোবর বা তৎপরবর্তী সময়ে ওনার কাছে এটা উপস্থাপন করতে হবে। এবং আমি অনুমান করি এটি উপস্থাপনের সময় তার সঙ্গে আমাদের আলোচনাও করতে হবে যে কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে। যদিও প্রধান উপদেষ্টা প্রায় নিয়মিতভাবেই এই কমিশনের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়েছেন, আমরা তাকে অবহিত করেছি এবং তিনি নিজে অন্যান্য মাধ্যমগুলো, বিশেষত টেলিভিশনে এটা যাওয়ার কারণে উনি দেখেন এবং যতদূর সম্ভব কাজের ব্যস্ততার মধ্যেও তিনি এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি অনুসরণ করেছেন। তারপরেও আমরা আশা করি যে আমরা যত দ্রুত সম্ভব একটা পরিণতির জায়গায় যাব এবং সেটা তাকে আমরা অবহিত করব এবং আমাদের পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশটা দিতে পারব। ইতিমধ্যে আপনাদের কাছে সনদের চূড়ান্ত ভাষ্য দেয়া হয়েছে। আমরা বলেছি যদি তথ্যগত ত্রুটি থাকে তাহলে আমাদের মনোযোগ আকর্ষণ করুন, কারণ তথ্যগত ত্রুটি থাকতেই পারে দু একটা ক্ষেত্রে এবং আমরা সেগুলো অবশ্যই সংশোধন করব।
বাইরে মূল বক্তব্যের জায়গায় আসলে আমরা বলেছিলাম যে এটা সংশোধনের সকলের মতামতের সমন্বয়ের কারণে এটাকে আমরা ওই টেক্সটটাকে ওই মূল জায়গাটাতে আমরা পরিবর্তন করতে চাচ্ছি না। আমরা আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে আপনারা আপনাদের দুজন প্রতিনিধির নাম পাঠান, যাতে করে আপনাদের দলের পক্ষ থেকে কে বা কারা সনদে সম্মতি সূচক স্বাক্ষর দেবেন সেটা আমাদের জানা থাকা দরকার। আমরা আশা করছি এক সময় সেটা খুব স্বল্প সময়ের প্রস্তুতিতেই যাতে আমরা এই ধরনের একটা বাস্তবে স্বাক্ষরের জায়গায় যেতে পারি। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা নতুন এই যে 1 মাস, যেটা আমি আবারও বলি, আমাদের কোনো অবস্থাতেই 1 মাস ধরে এটা নিয়ে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার কোনো উদ্দেশ্য আগ্রহ আমাদের নেই। আমরা মনেও করি যে আপনারা সেই জায়গায় এতটা সময় নেওয়ার প্রয়োজন বোধ করবেন না। তো সেদিক থেকেই আজকের আলোচনা এবং আপনাদের কাছে আপনাদের পুরনো বক্তব্য, 11ই সেপ্টেম্বরের বৈঠকে গৃহীত ঐকমত্য, পূর্বে বিশেষজ্ঞদের যে মতামত, 4টি বিকল্প, এবং সর্বশেষ তাদের যে একক পরামর্শ সেটি আপনাদের সামনে আছে। সেগুলিকে সামনে রেখেই আমরা আজকে আলোচনা করব এবং আবারও আপনারা যে দীর্ঘ সময় ধরে সাংগঠনিক ব্যস্ততা সত্ত্বেও আপনারা যে অব্যাহতভাবে যুক্ত থেকেছেন, এটা প্রমাণ করছে যে এই সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করে নিয়ে যাওয়ার ব্যাপারে আপনাদের আন্তরিকতার বিন্দু মাত্র ঘাটতি নেই। এটা অব্যাহত থাকবে সেটা আমরা আশা করি। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সহ সভাপতি, ধন্যবাদ জাতীয় নেতৃবৃন্দ।